তো অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ এই ট্রিপ কমপ্লিট করে তোমাদের পুরো ট্রিপটার একটা সামারি দিয়ে দিই, যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয়। তো প্রথম থেকে যদি সামারাইজ করা শুরু করি, প্রথমে আমরা নিউ দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে গেলাম প্রয়াগরাজ। তো আমাদের ছিল ভোর 6টায় প্রয়াগরাজ, যেমন তোমরা দেখেছো। আমরা 4টের আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো 6টায় বন্দে ভারত এক্সপ্রেস ধরে 6 ঘন্টার জার্নি থাকে দিল্লি থেকে প্রয়াগরাজ। আমরা ফার্স্ট জার্নি স্টার্ট করেছিলাম প্রয়াগরাজ দিয়ে। তো 6 ঘন্টা বন্দে ভারতে কাটিয়ে 12টা নাগাদ আমরা পৌঁছে যাই প্রয়াগরাজে। বন্দে ভারত একদম রাইট টাইমেই থাকে এবং সেখানে আমাদের খুব ভালো মতন ব্রেকফাস্ট দিয়েছিল। তো আর এবারে প্রয়াগরাজ স্টেশনে নেমে প্রয়াগরাজে পৌঁছে প্রথমেই আমরা করি হোটেলে চেকিং। প্রয়াগরাজে আমাদের হোটেল কাশি বুক করা ছিল। হোটেল কাশির যে বুকিং, সেই বুকিং একমাত্র ওদের ওয়েবসাইট থেকেই হয়। ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, এটা কোনো অফলাইন বুকিং হয় না, পুরোটাই ওদের অনলাইন বুকিং হয়। তো তোমরা অনলাইনে দেখলেই দেখতে পারবে। আমরা ভীষণ মানে খুশি, হোটেল কাশি খুবই ভালো। ওদের ব্যবহার, ওদের রুম সব কিছুই একদমই ঠিকঠাক ছিল। তো ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে যে 3 রকমের রুম পাওয়া যায় এরকম। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল এসি ডিলাক্স রুম, একদিনের জন্য। প্রয়াগরাজে আমরা একদিন ছিলাম। সেখানে 2টো রুম নিয়ে আমাদের পড়েছিল 3179। এই 3179 মানে ধরে নাও যে 3200 মতন। এই অ্যামাউন্টটা পুরোটাই আমাদের আগেই দিয়ে দিতে হয়েছিল, প্রথমে বুকিংয়ের সময় দিয়ে দিতে হয়েছিল। এটা দিয়ে আমরা বুক করেছিলাম এবং তারপরে আমরা স্টেশন থেকে নেমে ডাইরেক্ট ওখানে অটো করে, অটো ভাড়া এরকম 300 মতন এরকম নিয়েছিল। তো পুরোটাই একটা অটোতে নিয়ে আমরা পৌঁছে যাই হোটেল কাশিতে। সেখানে চেক ইন করে রুম পাওয়ার পর সেখান থেকে ফ্রেশ হয়ে আমাদের, যেহেতু প্রয়াগরাজে মাত্র একদিনই ছিল, তো সেদিনকেই আমাদের প্রয়াগরাজের সমস্ত সাইট সিন কমপ্লিট করতে হয়েছিল। তো যেমনটা তোমরা ব্লগে দেখেছো পার্ট 1-এ, তোমরা অবশ্যই না দেখে থাকলে এখনো পর্যন্ত পার্ট 1টা একবার দেখে এসো, তো তোমাদের প্রয়াগরাজ ট্রিপটা পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। তো হোটেলে চেক ইন করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। আর যেমনটা তোমরা সবাই জানো যে প্রয়াগরাজের মেন যে পয়েন্টটা সেটাই হচ্ছে প্রয়াগ, যে গঙ্গা যমুনা সরস্বতীর যে প্রয়াগ বা সঙ্গমস্থল দর্শন। তো তার জন্য আমাদের যে অটোটা বা যে ওই টোটো টাইপের আর কি, যে আমাদের স্টেশন থেকে হোটেল কাশিতে নিয়ে এসেছিল, তার সাথেই আমরা ডিল করেছিলাম। যদিও তোমরা গেলে বুঝতে পারবে যে ওখানে অনেক রকম স্ক্যাম চলে, টোটো অটো নিয়ে ভীষণ রকমেরই একটা স্ক্যাম চলে। তো আমরা ওনাকেই বলেছিলাম, উনি আমাদের পুরো সেদিনকে ইভিনিংয়ের জন্য পুরো সাইট সিনটা আমাদের ঘুরিয়েছিল। তো সঙ্গমস্থলের যাওয়ার জন্য যে নৌকা ধরতে হয়, প্রথমে একটা নৌকার ঘাটে উনি নিয়ে যান। সেখান থেকে নৌকা করে আমরা যাই সঙ্গমস্থল দর্শন করতে। নৌকা নিয়েও একটা ভীষণ স্ক্যাম চলে ওখানে। তো নৌকার জন্য আমরা যে বুকিং করি, সেখানে একটা বিশাল দর কষাকষি চলতে থাকে। ওরা মানে অনেক কিছুর পরে ওরা শুরু করে 4-5 হাজার রেট থেকে। এই ব্যাপারটার জন্য তোমরা একদম তৈরিই থাকবে। আমরা অনেক কষ্টে 2500-এ রাজি করিয়েছিলাম। তো মানে রাজি হচ্ছিলই না কোনোভাবে এরকমভাবে। তো মোটামুটি ওখানে যাওয়ার জন্য, মানে সঙ্গম দর্শন করার জন্য 2500-3000 এই বাজেটটা তোমরা ধরেই এগোবে। তো মেন থাকে ওটাই। আমাদেরকে নৌকা করে নিয়ে যাওয়া হলো, সব লাইফ জ্যাকেট পরিয়ে নৌকা করে নিয়ে যাওয়া হলো। তবে এরপরে আমরা জানতে পারি ওখানে গিয়ে যে এই যে দর্শনের জন্য যে বোট, তারও একটা বুকিং কিন্তু অনলাইন হয়। যদিও আমি অনেক ঘাটাঘাটির পরেও এটা আমি জানতে পারিনি, তাহলে সেটা করলে খুব সুবিধা হতো। সেই বুকিংটা তোমরা একবার দেখে নেবে ওয়েবসাইট ঘাটলে, যে এই বুকিংও কিন্তু অনলাইনে করে যাওয়া যায়, তাহলে দর কিন্তু অনেকটাই কম পড়ে। তো যাই হোক, আমাদের 2500 রেট পড়েছিল। আমরা প্রথমে সঙ্গম দর্শন করে আসি এবং করার পরে যেমনটা তোমরা ব্লগে দেখেছো বা দেখে থাকবে, তারপরে ওখানকার লোকাল সমস্ত মন্দির আমরা দর্শন করি। সবই মন্দিরেরই জায়গা, ওতে পুরোটাই মন্দির, এছাড়া আর কিছু নেই। ওখানে 4-5টা মন্দির আমরা লোকালি দর্শন করি, তোমরাও অবশ্যই দেখবে, কারণ প্রতিটা মন্দিরই খুব সুন্দর। করে আমরা রাত্রিবেলা বাইরেই সেদিনকে ডিনার সেরে আমরা পৌঁছে যাই আবার আমাদের হোটেল কাশিতে। রাত্রিটা এক রাত্রি আমরা ওখানে ছিলাম। পরের দিন থেকে আমাদের যে 3179 এই যে প্যাকেজটা ছিল হোটেল কাশি, সেটা ছিল উইথ বাফেট ব্রেকফাস্ট। তো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট সারি, ব্রেকফাস্টও বেশ ভালো আইটেমই ছিল। তো ব্রেকফাস্ট সেরে এবার আমাদের পরের দিনের প্ল্যান ছিল বেনারস, প্রয়াগরাজ থেকে বেনারস, এবং সেটাও বন্দে ভারতে করি। প্রয়াগরাজ থেকে বেনারসের বন্দে ভারত ছিল 12টা 10-এ, মানে দুপুর 12টা 10-এ, এবং সেটার জার্নি ছিল অলমোস্ট 2 আওয়ারের, 1 ঘন্টা 50 মিনিটে। তো ওখান থেকে প্রয়াগরাজ থেকে বন্দে ভারত ধরে আমরা পৌঁছে যাই বেনারসে 2টো নাগাদ আমরা পৌঁছে যাই। তো বেনারস আমরা পৌঁছে যাই বন্দে ভারতে করে দুপুর 2টোর মধ্যে, এবং সেখান থেকে আমরা একটা টোটো ধরে, স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল চন্দ্রা রেসিডেন্সি।
তোমরা যখন কোনো বেনারস যাওয়ার কোনো প্ল্যান করবে, তোমরা যখন একটু ইউটিউব বা ওয়েবসাইট ঘাটবে, প্রথমেই দেখবে তোমরা চন্দ্রা রেসিডেন্সিটা সবাই খুব সাজেস্ট করে। চন্দ্রা রেসিডেন্সি বেনারস অ্যান্ড চন্দ্রা রেসিডেন্সি কাশী, ওদের দুটো নামের রয়েছে, একই ওনারের দুটো নামে হোটেল রয়েছে এবং দুটোই একদম যশাশ্বমেধ ঘাটের একদমই কাছে। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে চন্দ্রা রেসিডেন্সি কাশী। তবে তোমাদেরকে বলবো, যদি তোমরা কোনো অন্য অপশন পাও, আদার্স অপশন অবশ্যই তোমরা দেখতে পারো, কারণ আমাদের হোটেলটা খুব একটা ভালো লাগেনি। ওদের রেনোভেশনের কাজ চলছিল, এমন নয় রুম ভীষণ বড় ছিল, রুম ঠিক ছিল, ওয়াশরুম ঠিক ছিল, কিন্তু যে হোটেলের যে একটা পরিবেশ সেটা ঠিক আমাদের লাগেনি। ওখানে রেনোভেশনের কাজ চলছিল বলে বা যাই হোক, একটু অপরিষ্কার, একটু ক্লিনিনেস, এই জিনিসগুলোর একটু আমাদের ইস্যু হয়েছিল। তো চন্দ্রা রেসিডেন্সিতে আমরা ছিলাম 2 দিন, এবং তার জন্য ওরা যে রেটটা নিয়েছিল সেটা হচ্ছে পার ডে পার রুম 1700 করে। তো এর জন্য টোটাল আমরা 2 দিনের জন্য, দুটো রুমের জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 6800 টোটাল, 1700 করে 6800 টোটাল। তো ব্যাস, আমরা এই চন্দ্রা রেসিডেন্সিতে পৌঁছে, আমরা যেহেতু বেনারসে 2 দিন ছিলাম, তো আমরা প্ল্যানটাকে এভাবেই সাজিয়েছিলাম যে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে গেছিলাম সেদিনের জন্য গঙ্গা আরতি দেখতে, কারণ বেনারসের ঘাটের গঙ্গা আরতি মেন, তোমরা সবাই জানো। তো ওটাই আমরা চলে গেছিলাম আগে করতে, কারণ সেই দিন অলমোস্ট একটা বেলা 4টে এরকম বেজে গেছিলো আমাদের রেডি হতে, আর তখনই হচ্ছে ঘাটের ওখানে আরতি দেখার ভিড় হয়ে যায়, যেমনটা তোমরা পার্ট 2 তে দেখতে পাবে যে গঙ্গা আরতি হচ্ছে মেন। আর ওই জন্য আমরা বেলা 4টের সময় মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম গঙ্গা আরতি দেখার জন্য। কারণ আমাদের হোটেল থেকে, তোমরা যে হোটেলই নাও না কেন, ওই যশাশ্বমেধ ঘাটের না একটা বর্ডার আছে, ওই এরিয়া থেকে তোমাদের সবাইকেই হেঁটেই যেতে হবে। ওই জায়গা থেকে কোনো কিছুই, কোনো ট্রান্সপোর্টই ভেতরে ঢোকে না, ঘাট অব্দি যায় না। তো আমাদের বাচ্চা নিয়ে বেশ হাঁটতে হয়েছিল। তো দেন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই ঘাটে, এবং সেখানে আবার একটা শুরু হয় নৌকা নিয়ে দর কষাকষি, তোমাদেরও চলতে থাকবে, যে যতটা বার্গেনিং করতে পারো। আমরা নিজেদের চোখের সামনে দেখেছি ওই গঙ্গা আরতি দেখার জন্য 200 টাকা করে তোমার পার হেড ভাড়া দিয়েও আরতি দেখতে উঠছে, বাট ওরা কিছুতেই রাজি হয় না, ভীষণ বার্গেনিং করতে থাকে। তো আমরা অলমোস্ট 300 দিয়ে আমরা গেছিলাম, পার হেড 300 দিয়ে। আমাদের একটা যে প্ল্যানটা কি থাকে, যে বড় বোটে পুরো চেয়ার সাজানো থাকে, যেরমটা তোমরা দেখেছো আমাদের ব্লগে। তো ওখান থেকে বসে আরতি তো দেখা যায়, আর বোটগুলোর প্ল্যান থাকে হচ্ছে যে 84টা ঘাট ওরা প্রথমে পুরো ঘুরিয়ে দেখায়, দুপাশ ঘুরিয়ে পুরো 84টা ঘাট দেখানোর পরে তারপরে ওরা নিয়ে যায় গঙ্গা আরতি দেখার জন্য। তো আমাদেরও তাই প্ল্যান রাজি হয়েছিল। ওরা পার হেড 300 দিয়ে, মানে আমাদের টোটাল বাচ্চার ভাড়া লাগেনি, কিন্তু 1200 টাকা দিয়ে আমরা উঠে যাই বোটে। এবং প্রথমে বোট যায় এপাশের যে ঘাটগুলো আছে, মানে যশাশ্বমেধ ঘাটকে মাঝখানে রেখে লেফট সাইডে যে ঘাটগুলো আছে সেগুলো আগে পুরোটা দেখিয়ে নেয়, এবং ততক্ষণে আরতির সময় হয়ে যায়। তো তাই জন্য আবার ফিরে এসে ওখানেই ঘাটে ওরা বোটটাকে এমনভাবে রাখে যে যেখান থেকে আরতির সব বোটগুলোই দেখতে পায়, সব বোটগুলো ওই টাইমে ওখানে সব দাঁড়িয়ে পড়ে। তো ওখান থেকে আমরা আরতিটা দেখি, আবার বোট চলে যায় এই পাশের ঘাটগুলোকে দেখাতে। তো মেন যে ঘাটগুলো, মণিকর্ণিকা ঘাট, ঘাট, আশি ঘাট, যেটা তোমরাও সবাই জানো, বেনারস ঘুরতে আসলে যখন প্ল্যান করবে তোমরাও এই ঘাটের নামগুলো ভালোভাবেই জেনে যাবে। তো আমরাও এই ঘাটগুলো সমস্ত ঘুরে আবার নেমে যাই যশাশ্বমেধ ঘাট। তো সেই জায়গা থেকে ওখানে ওই ঘাটের যখন ও নামবে না ইভিনিংয়ে, ওই জায়গাটা তোমাদের ভীষণ ভালো লাগবে, যে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, প্রচুর স্ট্রিট শপিং করা যায়, ছোটো ছোটো ইয়াররিংসের প্রচুর দোকান আছে, ছোট্ট ছোট্ট বিজনেস যারা করে। তো বেশ সুন্দর লাগে সেই সময় ঘাটের পরিবেশটা। তো ওই সময় যশাশ্বমেধ ঘাট ঘুরে আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আমাদের পরের দিন কাশী বিশ্বনাথে সুলভ দর্শনে টিকিট কাটা ছিল, এবং তার আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা কাল ভৈরবনাথ মন্দিরটা ঘুরে আসবো। তো এই জন্য আমরা সেদিন যশাশ্বমেধ ঘাট থেকে স্কুটি ভাড়া করে আমরা চলে যাই কাল ভৈরবনাথ মন্দিরে। কাল ভৈরবনাথ মন্দির ঘোরার পরে আমরা স্কুটিতে করে, দুটো স্কুটি করে নিই, যেহেতু আমরা 4 জন ছিলাম। তো কাল ভৈরবনাথ মন্দির ঘুরে আমরা সেদিনের সেই রাতের জন্য আমরা আবার চন্দ্রা রেসিডেন্সি কাশীতে ফিরে আসি। তো এইভাবে আমাদের বেনারসের ডে 1 কমপ্লিট হয়ে যায়। ডে 2 আমাদের স্টার্ট হয় বেনারসের মেন যে কাশী বিশ্বনাথ দর্শন দিয়ে, এবং যার সুলভ দর্শনের টিকিট আমাদের আগেই কাটা ছিল। তোমরা যখন সুলভ দর্শনের টিকিট কাটবে বা কাশী বিশ্বনাথ ভিজিট করবে, অবশ্যই চেষ্টা করবে টিকিট কেটে নিয়ে যাওয়ার, কারণ খুব সুবিধা হয়। তাহলে দর্শনে তোমাদের কোনো লাইন দিতে হবে না, কোনো একদম মানে কোনো টাইম কোনো কিছু কোনো লাগবে না, একদম ভিআইপি দর্শন যাকে বলে। তো আমরা সুলভ দর্শনের যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে পার হেড 300 টাকা করে পড়ে, তবে মানে টিকিট একদম পাওয়া যায় না বললেই চলে, খুব চাপ। ঠিক
একদম 15 দিনের মাথায়, যে দিনে তোমরা কাশী বিশ্বনাথ দর্শন করবে ঠিক তার আগে থেকে 15 দিনের মাথায় রাত 12টার সময় এই টিকিট ওপেন হয় এবং এতটাই রাশ থাকে যে 12:05 মধ্যে তোমরা দেখবে যে সব টিকিট শেষ। তো সেই জায়গাটা থেকে সেই রকম ভাবে রেডি হয়ে তোমাদের বসতে হবে। আধার কার্ড ডিটেলস সমস্ত, মানে যারা যারা যাবে তাদের সব ডিটেলস নিয়ে তোমাদের বসতে হবে। তো এইভাবে আমিও সুলভ দর্শনের টিকিট পেয়েছিলাম। তো এভাবে আমাদের ডে 2 শুরু হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন দিয়ে। তো এভাবে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করি। তো কাশী বিশ্বনাথ মন্দিরে সুগম দর্শন করার পরে আমরা আবার ওখান থেকেই অটো ধরে বেরিয়ে পড়ি সারনাথ দর্শনের জন্য। তো যেহেতু আমাদের বেনারসে 2 দিন হাতে ছিল, যারা 1 ডের জন্য বেনারসে যাও তারা এই টাইমটা পাবে না। দিনের বেলা তোমাদের কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরবনাথ মন্দির এবং আশেপাশের যে মন্দিরগুলো রয়েছে ওগুলো দর্শন করতেই কেটে যাবে এবং রাতে যদি তোমরা সেদিনকে গঙ্গাঘাটের আরতি দেখো তাহলে সেদিনই পুরোটা বেনারসে বেরিয়ে যাবে। কিন্তু তোমাদের যদি আরেকটা দিন হাতে থাকে তাহলে তোমরা অবশ্যই বেরিয়ে যেও সারনাথের জন্য। বেশ সুন্দর একটা জায়গা এবং একদম অন্যরকম একটা ভাইবস, শহর থেকে একটু দূরে, বেশ ভালো লাগবে। তো ওখান থেকেই প্রচুর অটো টোটো ওরা বুকিং নিতেই থাকে, প্রচুর বার্গেনিংও চলে। আমরা 700 টাকাতে পেয়েছিলাম, কারণ বেশ দূর এই সারনাথ জায়গাটি এবং উনি তার সাথে আরও ওখানকার যে লোকাল মন্দিরগুলো ঘুরিয়ে, মানে বেনারসে ফেরার, আবার সারনাথ থেকে বেনারস ফিরে বেনারসের কিছু লোকাল মন্দিরও উনি ঘুরিয়েছিলেন। কারণ যেমনটা তোমরা জানো যে মানে অযোধ্যা বেনারস এই ট্যুর মানেই হচ্ছে শুধু মন্দিরের জায়গা, মন্দির আর মন্দির। তো আমরা বেরিয়ে গেছিলাম সারনাথের জন্য। সারনাথের ওখানে 3-4টে স্পট ঘুরে বেনারস ফিরে, বেনারসে আবার সাইড সিট পয়েন্টগুলো ঘুরে ওই দিন রাতে আবার আমাদের ছিল কাশী বিশ্বনাথ মন্দিরেই আরতির টিকিট। একইভাবে যেভাবে তোমরা সুলভ দর্শনের টিকিট করেছিলে সেই একই সাথেই তোমরা দেখতে পাবে ঠিক 15 দিন আগেও, মানে যেদিন তোমরা মন্দিরে যাবে ঠিক তার থেকে 15 দিন আগেই ওই টিকিটটাও ওই সময়তেই বেরোয় এবং এই টিকিটেরও ভীষণ রাশ থাকে। তো আরতির টিকিটও আমরা এইভাবেই পেয়েছিলাম, পার হেড 300 করে। তো আরতির স্লট আমরা নিয়েছিলাম, রাতের যে শৃঙ্গার আরতিটা হয় সেই আরতির স্লট আমরা নিয়েছিলাম। দিনে 4টে আরতির স্লট তোমরা পাবে, ভোর 4টে থেকে এই আরতির স্লট বুকিং শুরু হয়। তো আমরা একদম রাতেরটা নিয়েছিলাম। তো আবার আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে এবং ওখানে আমরা খুব সুন্দরভাবে ভোলে বাবার আরতি দেখে আমাদের বেনারসের ডে 2 কমপ্লিট করেছিলাম। তো আরতি দেখে আমরা ফিরে আসি হোটেলে এবং বেনারসের ট্যুরও আমাদের কমপ্লিট হয়ে যায়। নেক্সট ডে আমরা চলে যাই বেনারস থেকে অযোধ্যা। তো একইভাবে বেনারস স্টেশন থেকে আমাদের বন্দে ভারত ছিল ভোর 9:30টার সময়, সকাল 9:30টার সময়, এবং বেনারস থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা চলে যাই অযোধ্যার উদ্দেশ্যে। বেনারস থেকে বন্দে ভারত ছিল সকাল 9:30 নাগাদ এবং ওখান থেকে অযোধ্যার ডিস্টেন্স লাগে 2.5 ঘন্টার। তো 12টা নাগাদ আমরা অযোধ্যাতে পৌঁছাই। আর সেই দিনই যেদিন আমরা অযোধ্যাতে পৌঁছাই, আচ্ছা বলে রাখি, অযোধ্যাতে আমাদের যে হোটেলটা বুকিং ছিল সেটা হলো হোটেল বিজয় প্যালেস। তোমরা অবশ্যই ওখানে চেক ইন করতে পারো, একটু ভেতর দিকে, তবে রাম মন্দিরের ভীষণ কাছে, মানে স্টেশন থেকে তোমাদের একটু যেতে হবে ঠিকই, কিন্তু রাম মন্দিরের ভীষণ কাছে এবং ওনার বাড়িটাকেই উনি হোটেলে করেছেন বলে আমাদের ওনার যে পরিবেশটা, এটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। মানে ওনার বাড়ির যেহেতু একটা পরিবেশ, ওটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো ওখানে আমাদের ভাড়া লেগেছিল 2 দিনের জন্য 2টো রুমের জন্য টোটাল 7000 লেগেছিল। টোটালে 7000 আর কি আমরা দিয়েছিলাম। তবে রিয়েলি ওর্থ ইট, আমাদের খুবই ভালো লেগেছিল হোটেলটা। আমাদের রুমের সাথে বিশাল একটা বড় ছাদও ছিল। তোমরা অবশ্যই দেখতে পারো হোটেল বিজয় প্যালেস, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমাদের মেন ছিল সেদিনকে রাম মন্দির, যার জন্য অযোধ্যায় যাওয়া। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরের জন্য। আর খুব সামনে, হোটেলের খুব সামনে ছিল রাম মন্দির। তো আমরা ওখান থেকে যখন মেন রোডে আসি, মানে হোটেল থেকে যেই মেন রোডে আসি, ওখানে খুব সুন্দর একটা ব্যাপার থাকে, ওখানে না মেন রোডের কোনো যে লোকাল ট্রান্সপোর্ট, সেই ট্রান্সপোর্টকে রাম মন্দিরে যেতে দেয় না। ওরা এয়ারপোর্টের ভেতরে যে গাড়িগুলো চলে সেই ধরনের গাড়িগুলো করে ওই গাড়িগুলোই একমাত্র রাম মন্দির যায়। তো আমরা মেন রোডে এসে ওই গাড়িগুলোকে ধরি এবং ওই গাড়ি করে আমরা পৌঁছে যাই রাম মন্দিরের জন্য। রাম মন্দির নিয়ে তোমাদের কিছু বলবো, কারণ রাম মন্দিরেও আমরা না ভিআইপি দর্শনের টিকিট কেটে গেছিলাম। এবার রাম মন্দির যেহেতু নতুন, তোমরা এমনিও যেতে পারো, তবে এখন একটু ভিড় হয় প্রথম মানে
প্রথম যখন রাম মন্দির খোলে তখন প্রচন্ড ভিড় হতো, প্রচুর দর্শনার্থী আসতো, কিন্তু এখন এতটাও ভিড় হয় না। এখন তোমরা এমনি মানে আমরা যখন গেলাম তখন দেখতে পেলাম যে এতটাও ভিড় নেই, এমনিও যাওয়া যায়। তবে না, ওখানে ভিআইপি যে দর্শনের টিকিট সেটা কমপ্লিটলি ফ্রি। তাই জন্য সেই টিকিট পেতে বেশ আর কি বেগ পেতে হয়। তো সেই টিকিট আমরা ওই অযোধ্যা রাম মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আমি টিকিট কেটেছিলাম। টিকিট যেহেতু কমপ্লিটলি ফ্রি, বারবার বলছি, তাই সেই টিকিটটা পেতে বেশ মানে তোমাদেরকে একদম কনসিয়াস থাকতে হবে, তবেই সেই টিকিট পাওয়া যাবে। তো ভিআইপি দর্শনের টিকিট কাটা ছিল, বিকেল 5টার স্লট আমরা নিয়েছিলাম। তো আমরা চলে গেছিলাম সোজা রাম মন্দির। দারুণ দর্শন হয়েছিল, মানে অযোধ্যা রাম মন্দির এক কথায় দারুণ, দুর্ধর্ষ। একতলায় আছে যে মানে রাম লালার যে মূর্তি, সেটা হচ্ছে নিচের তলায়, এবং যে উপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে সেটা হচ্ছে রাম পরিবার। এই রাম পরিবার দর্শন তোমরা জেনে থাকবে যে ভিআইপি দর্শনের টিকিট ছাড়া কিন্তু এই রাম পরিবার দর্শন করা যায় না। যারা এমনি নর্মালি যে মানে দর্শনার্থী যারা যায় তারা কিন্তু রাম পরিবার দর্শন করতে পারে না। ভিআইপি দর্শনের টিকিট থাকলে তবেই রাম পরিবার মানে ফার্স্ট ফ্লোরে ওরা উঠতে দেয়, রাম পরিবার দর্শনের টিকিট পাওয়া যায়। তো রাম পরিবার দর্শন সেরে অর্থাৎ রাম মন্দির পুরোটা দর্শন সেরে আমরা যখন বাইরে বেরিয়ে আসলাম তখন অলরেডি সন্ধে 6টা 6:30 এরকম বাজে। তো আমরা কি করলাম, তার পাশাপাশি যে মন্দিরগুলো সেদিন আমরা দর্শন করে নিয়েছিলাম নিজেরাই। দশরথ মহল, কনক ভবন, এরকম তোমরা দেখবে আমরা যথারীতি যে আমাদের যে পার্ট 3 ব্লগে মানে অযোধ্যা সাইট সিন যে ব্লগে আমরা যেখানে দিয়েছি, সেগুলো তোমরা পরপর দেখতে পাবে যে আমরা কোথায় কোথায় গেছিলাম, এবং সব একদম পাশাপাশি পায়ে হেঁটেই তোমরা ঘুরতে পারবে। এবার এই দিন এই মন্দিরগুলো ঘোরার পর রাত 9টায় আমরা আবার একটা ভিআইপি দর্শনের টিকিট কেটেছিলাম রামলালার শয়ন আরতি। এক্ষেত্রে বলে রাখি যে এই আরতির টিকিট পাওয়া ভীষণ চাপের। আমরা 4 জন মানে টোটাল 5 জন গেছিলাম। বাচ্চার তো কোনো টিকিটের ব্যাপার নেই, বাচ্চাকে বাদ দিয়ে আমরা অ্যাডাল্ট ছিলাম 4 জন। সেখানে কিন্তু আমরা 2 জনের টিকিট পেয়েছিলাম আর 2 জনের টিকিট পাইনি। তো 2 জনের টিকিট আমি এক ডিভাইস থেকে করেছিলাম, আর 2 জনের টিকিট আরেক ডিভাইস থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু 2 জনের টিকিট পাইনি, 2 জনের পেয়েছিলাম, মানে এতটাই রাশ থাকে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা 2 জনের টিকিট পেয়েছিলাম, তাই আমরা 2 জনই গিয়েছিলাম রামলালার শয়ন আরতি দেখতে। সেটাও একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। তোমরা যদি টিকিট পেতে পারো সেই মানে মিস করো না। আর এই শয়ন আরতি বা যে কোনো আরতি কিন্তু ভিআইপি টিকিট ছাড়া কোনো এন্ট্রি নেই, একমাত্র 20 জন করে ভিআইপি এন্ট্রি থাকে। সেই টিকিট পাওয়া গেলে তবেই তোমরা আরতি দর্শন করতে পারবে। তো অযোধ্যার ডে 1-এ আমরা সকালে রাম মন্দির দর্শন করলাম, মানে সকাল মানে বিকালে আমরা পৌঁছলাম। বিকেল থেকে আমরা শুরু করলাম অযোধ্যা ডে 1। সেখানে আমরা রাম মন্দির দর্শন করলাম, আশেপাশের সমস্ত যেগুলো লোকালি যে মন্দিরগুলো রয়েছে একদম রিলেটেড, হনুমান মন্দির, কনক ভবন, দশরথ মহল সব ঘুরে রাতে আবার রামলালার শয়ন আরতি দেখে আমরা ফিরে আসলাম হোটেলে। এভাবে আমাদের অযোধ্যার ডে 1 কমপ্লিট হলো। ডে 1-এ হোটেলে ফিরেই আমাদের হোটেলের যে ওনার ছিলেন, ওনার থেকে কন্ট্যাক্ট নিয়ে আমরা একটা অটোর সাথে কথা বলে রেখেছিলাম যে পরদিন যেহেতু আমাদের ডে 2 হাতে ছিল, যারা একদিনের জন্য অযোধ্যা যাও তারা এর থেকে বেশি আর কোনো কিছু টাইম পাবে না। তবে আমাদের যেহেতু ডে 2টা হাতে ছিল, উনি বললেন যে এখান থেকে 4 ধাম সবাই যায়, ভরতকুণ্ড, রামের যে জল সমাধি, এই জিনিসগুলো দেখা এ একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আপনারা যখন হাতে আছে আরেকদিন টাইম, আপনারা 4 ধাম ঘুরে আসুন। তো অযোধ্যার ওই 4টে পয়েন্টকে ওখানে 4 ধাম বলে। যেভাবে উনি মানে যেভাবে বনবাসে গেছিল, ভরত গেছিল, মানে এই ধরনের যে পুরো যে লোককথা এবং আমাদের যে রামায়ণ পুরো কাহিনীটাকে যে বর্ণনা করে যে 4 ধাম একটা জায়গা তৈরি হয়েছে, তা মানে সত্যি খুব সুন্দর দেখার মতন। এখনো সেই গ্রামের পরিবেশ, এখনো সেই মনে হচ্ছে কোনো প্রাচীন কোনো ইতিহাসে চলে যাচ্ছি। তো ওনার কথা শুনে আমরা বললাম যে ঠিকই আছে, যখন আরেকদিন হাতে আছে চলো আমরা 4 ধামটা করেই নিই। তো আমরা একটা অটোর সাথে মানে কন্ট্যাক্ট করে উনি 1700 টাকায় রাজি হন, যে আমাদের সকাল থেকে, কারণ ওটা অনেক দূর, শহরের অনেক বাইরে, 35 কিলোমিটার মতন এরকম যেতে হয়। তো এরকম পুরো সারা দিনটা ঘুরিয়ে নিয়ে আসবে, এবং ঘুরিয়ে নিয়ে আসার পরে এখানে যে 1-2 পয়েন্ট বাকি ছিল, লতা মঙ্গেশকর চক সেগুলোও করিয়ে দেবেন। এবং প্রথমে সকালের থেকে মানে ডে 2 সকাল থেকে উনি লোকালি প্রথমে আগে ঘুরিয়ে নিয়েছিলেন, নেওয়ার পরে ওই 4 ধাম নিয়ে গেছিলেন, এবং 4 ধাম ঘুরে এসে আবার আমরা এখানের কিছু লোকাল 1-2 পয়েন্ট বাকি ছিল সেইটুকু আমরা দেখে ফিরেছিলাম। এবং এর পুরো ডিটেলসটাই তোমরা ডে 3 ব্লগে পাবে।
তো এখানে একটাই আমাদের যেটা খরচের ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে এই অটোর যে দাদা, যেরকমটি বললাম যে উনি 1700 টাকায় রাজি হয়েছিলেন। যদি তোমাদের কারোর ডিটেলস লাগে তো তোমার কমেন্টে পিং করলে আমি এই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইভাবে আমরা অযোধ্যার ডে 2 পুরো সাইট সিন, লোকাল সাইট সিন উইথ চারধাম করে কমপ্লিট করেছিলাম। তো এভাবে অযোধ্যাতে আমাদের 2 দিন কাটার পর ডে 3-তে আমাদের দুপুর মানে 3:30 নাগাদ আমাদের অযোধ্যা টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ছিল, এবং যে জার্নিটা ছিল প্রায় 8.5 ঘন্টার। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তো আর কি বলবো নতুন করে, মানে এই জার্নিতে আমাদের 4 বার বন্দে ভারতে ওঠা হয়েছে। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তবে এটাও ঠিক যে জায়গা হিসাবে এটা আমরা মানে ফেস করেছি, জায়গা হিসেবে কিন্তু বন্দে ভারতের এক্সপিরিয়েন্স একটু আলাদা আলাদা রকমের। মানে যখন আমরা নিউ দিল্লি থেকে প্রয়াগরাজ গেছিলাম সেই বন্দে ভারত ছিল একদম নতুন। প্রয়াগরাজ থেকে বেনারসের বন্দে ভারতটা একটুখানি যেন মনে হচ্ছিল যে ডাউন, একটু পুরনো টাইপের। তো জায়গা হিসাবে কিন্তু ট্রেনের যে ভেতরকার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু একটু আলাদা। তো যাই হোক, অযোধ্যা থেকে নিউ দিল্লি ফেরার যে বন্দে ভারত, সেখানে আমরা ইভিনিং স্ন্যাক্স পেয়েছিলাম, ডিনার পেয়েছিলাম, এবং আমরা ব্যাক করে আসি রাত 12টায়। আর তো খরচের হিসাবের যদি বলো, মানে এই ছিল আমাদের পুরো ট্যুর। এবার খরচের হিসাব ধরলে আমাদের খরচের সাথে তোমাদের মেলাতে পারবে না, কারণ আমরা মিহুকে নিয়ে, মানে আমার এই 4 ইয়ার্স যে মেয়ে রয়েছে তাকে নিয়ে আমরা যে টোটাল 5 জন গেছিলাম, তাতে আমাদের খরচ হয়েছিল 70,000 আপ। এবং সেই খরচটা মানে কমপ্লিটলি আমাদের ব্যক্তিগত, কারণ আমরা যে ধরনের কেনাকাটা করেছি বা খাওয়া দাওয়া করেছি, যেখানে যেরকম খেয়েছি, যেখানে যেরকম থেকেছি, সেইভাবে খরচ হয়েছে। এই খরচের সাথে তোমরা কখনোই ম্যাচ করতে পারবে না। মানে নিজেদের বাজেট বুঝে তোমরা সেই মানে খাওয়া দাওয়া, সাইট সিন এগুলো করবে। কিন্তু বাকি যে জিনিসগুলো কমন, যে হোটেলের যে ভাড়া হতে পারে, যেটা ট্রান্সপোর্টের ভাড়া হতে পারে, সেইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্দে ভারতের যে ভাড়া সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে ওয়েবসাইটে। তো এই যে জিনিসগুলো যেগুলো কমন, সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম। বাকি তোমাদের আশা করি এই যে প্ল্যান তোমাদের দিলাম তোমাদের অনেকটাই হেল্প হবে। তো নিশ্চয়ই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন জায়গায়। ততদিন পর্যন্ত স্টে টিউনড।